বর্তমানে এর অনেক অংশ মাটির নিচে নাকি দেবে গিয়েছে। বন্ধুরা, এই মন্দিরটি মূলত ভাদুরী জমিদারের বাড়ি হিসাবে ছিল এবং ভাদুরী জমিদার এই বাড়িটি এখানে খাজানা উত্তোলনের জন্য তৈরি করেছিলেন। এই শিব মন্দিরটি খুবই আকর্ষণীয় ভঙ্গিমায় তৈরি করা হয়েছে। এর আকৃতি অনেকটা জোর বাংলা মন্দিরের মতো। ভিতরে বর্তমানে কিছুই নেই। এই মন্দিরের 9টি চূড়া ছিল এবং প্রতিটি চূড়াতেই ছিল পোড়ামাটির ফলক, যদিও বর্তমানে এই পোড়ামাটির ফলকগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের নবরত্ন মন্দিরে। দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে তৈরি করা এই মন্দিরে রয়েছে একটি ঘোলাটে ইতিহাস। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। বন্ধুরা, আমরা এখন নবরত্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আমাদেরকে সবার প্রথমে হাতিকুমরুল মোড়ে যেতে হবে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে। এই যে দেখেন, মামা রিক্সা চালাচ্ছে। তার এটা আসলে রিক্সা না বলে বিমান বললেও ভুল হবে না, অনেক ভালোই চালাচ্ছে। আমরা এখন বাসে করে চলে যাব। বাসে গেলে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে। এটা যায় কোন পর্যন্ত? সিরাজগঞ্জ শহর পর্যন্ত। সিরাজগঞ্জ শহর পর্যন্ত। ভাড়া নেন কত সিরাজগঞ্জ পর্যন্ত? বর্তমান 80 টাকা নিচ্ছে। 80 টাকা। আর রোড পর্যন্ত কত নেবেন? এখানে 40 টাকা। 40 টাকা। ঠিক আছে দাদা। বন্ধুরা, আমরা এখন বাসে উঠেছি। এখান থেকে আমরা সরাসরি রোড চলে যাব। রোড বলতে আসলে আমরা হাতিকুমরুলকে বোঝাচ্ছি। এখানে স্থানীয় মানুষজন এই জায়গাটিকে রোড হিসাবে চেনে। লোকাল বাস, তাই যাত্রী নিচ্ছে। যাত্রী নেওয়ার জন্য কিছুটা অপেক্ষা করছে। ইনশাল্লাহ মোটামুটি যাত্রী ভরে গেলে এটা যাত্রা শুরু করবে। বন্ধুরা, আমাদের বাস অবশেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওখানে অবশ্য একটা ফুড ভিলেজ রয়েছে, সেই বিখ্যাত উত্তরবঙ্গের ফুড ভিলেজ। সবাই এই ফুড ভিলেজটা চেনে। ওই ফুড ভিলেজের পাশেই রয়েছে রোড। আমরা এখন রোডে চলে যাব। এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা রোডে চলে যাব। গত পর্বে আমরা আপনাদেরকে রবীন্দ্রনাথের কাচারি বাড়িটি ঘুরে দেখিয়েছি। আজকে আমরা যাচ্ছি নবরত্ন মন্দির দেখার উদ্দেশ্যে। এই সিরাজগঞ্জের বিখ্যাত যত স্থাপনা রয়েছে তার মধ্যে নবরত্ন মন্দির অন্যতম একটি সেরা স্থান। দেখতে দেখতে আমরা উল্লাপাড়া পর্যন্ত চলে এসেছি। বর্তমানে আমরা উল্লাপাড়া ওভারপাসের নিচে রয়েছি। এটার উপর দিয়ে ট্রেন লাইন চলে গিয়েছে। নগরের যানজট নিরসনে এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমরা এখন ওভারপাসের পাশের রাস্তা ধরে ধরে এখন সরাসরি চলে যাচ্ছি হাতিকুমরুলের উদ্দেশ্যে। আমরা অবশেষে রোডে চলে এসেছি, হাতিকুমরুল রোড। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে। যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কনস্ট্রাকশন কাজ চলমান রয়েছে। এখনো এই ইন্টারচেঞ্জের কাজ সম্পূর্ণ হয়নি। কত বছর লাগে সেটা এখন দেখার বিষয়। আমরা এই সামনে নামবো। আমরা এখন হাতিকুমরুল রোডে চলে এসেছি। এখানে অলমোস্ট বেশিরভাগ যাত্রী নেমে যাচ্ছে, আমরাও নেমে যাব। আমরা এখন নামছি। এখান থেকে আমরা এখন সরাসরি নবরত্ন মন্দিরে চলে যাব। এখন রাস্তা পার হতে হচ্ছে। আসলে হাতিকুমরুল রোডের এই মোড়টি দিয়ে সরাসরি ওপারে এইদিকে গেলে আমরা সেই নবরত্ন মন্দিরের দিকে চলে যেতে পারবো। এই যাবে নাকি নবরত্ন মন্দির? কত মন্দির কত নেবেন? বন্ধুরা, আমরা এখন 20 টাকা করে জনপ্রতি ভাড়ার বিনিময়ে সরাসরি নবরত্ন মন্দির চলে যাচ্ছি। এতে যাইতে কতক্ষণ লাগে? 5-7 মিনিট। 5-7 মিনিট লাগবে। বন্ধুরা, আমরা সবাই এতিমের মতো এখন নবরত্ন মন্দিরে যাচ্ছি। আজ একটা ট্রাক গেল, অল্পের জন্য আমরা জীবন রক্ষা পেল আমাদের। তা ভাগ্নে, কেমন লাগছে? আমরা পুরাই চিল। চিল। আমরা আমাদের ঠান্ডা লাগছে, কাঁচুমুচু দিয়ে আসছি। এখানে অনেক শীত। হ্যাঁ, শীতের জন্য আমরা অনেক কষ্ট করে আসলাম। আমরা শীতের কোনো জামা কাপড় আনি না, এর জন্য আমরা এখন চিল লাগছে আমাদের সবার। ওকে, তাহলে নবরত্ন মন্দিরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নবরত্ন মন্দিরটি মূলত হাতিকুমরুলের ভেতরে অবস্থিত। হাতিকুমরুল 4 রাস্তার মোড় থেকে বগুড়া হাইওয়ে ধরে অল্প কিছু দূর এগিয়ে গিয়ে হাতের ডান দিকেই পড়বে এই বিখ্যাত মন্দিরটি। আমরা এখন বর্তমানে সেই মন্দিরের দিকেই ছুটে চলছি। আর চলতে চলতে আমাদের চোখে পড়ল বিখ্যাত হাতিকুমরুল ইন্টারচেঞ্জের কাজের কিছু অংশ বিশেষ। ইনশাল্লাহ এই উত্তরবঙ্গের যানজট নিরসনে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক সময়। বন্ধুরা, আমরা মেইন রাস্তার এই ডান দিকে ঢুকে গেলাম। এখন এই দিক দিয়ে সোজা গেলেই আমরা নবরত্ন মন্দিরে পৌঁছে যাব। সেই বিখ্যাত নবরত্ন মন্দির, যেটা অনেকটা কান্তজির মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দুই পাশে সবুজ মাঠ, তার ভেতর দিয়ে টালি দিয়ে তৈরি করা রাস্তা, তার ভেতর দিয়ে আমরা এখন ছুটে চলছি।
আশেপাশে দু একটা গরু রয়েছে বাঁধা, তারা সবুজ শ্যামল মাঠ থেকে ঘাস খাচ্ছে, ধান কেটে ফেলা হয়েছে। গ্রাম্য পরিবেশ এখানে। আপনারা যারাই এখানে ঘুরতে আসবেন, এখানকার সবুজ শ্যামল পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করতে পারবে। ওই যে দেখেন গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের এরিয়ায় চলে এসেছি বন্ধুরা। এই যে ডান দিক থেকেই দেখেন মন্দিরের এরিয়া শুরু হয়ে গিয়েছে। আগের বার আমরা যখন এসেছিলাম এরকমের চারদিকে ঘেরাও করা কোনো গেট ছিল না। আমরা এখন নামবো। বন্ধুরা, অবশেষে কথা বলতে বলতে আমরা কিন্তু নবরত্ন মন্দিরে চলে এসেছি। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি বেশ কয়েক বছর আগেও ছিল না, এই বাউন্ডারি ওয়াল। এখন পুরাটা এরকম বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে। এখানে নাম এন্ট্রি করতে হয়। এই নাম লেখার পদ্ধতিটা কি জন্য দাদা? দর্শনার্থী সংখ্যা গণনা করে কতগুলো লোক প্রতিদিন। চারপাশে যে বাউন্ডারি ওয়াল করা হয়েছে, এটা কবে করা হয়েছে এবং কার উদ্যোগে করা হয়েছে? এটা আপনার প্রথম করোনার মধ্যে বাউন্ডারি দেওয়া হয়েছে। বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের পুরো চারপাশ জুড়ে বাউন্ডারি ওয়াল করা হয়েছে। এগুলো কিন্তু করোনার আগেও ছিল না, এই প্রথম করোনা লকডাউনের সময় এই বাউন্ডারি ওয়াল করা হয়েছে। চারপাশ জুড়েই সুন্দর বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে, যাতে করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ভবিষ্যতে কি এখানে টিকিটিং সিস্টেম হবে? হ্যাঁ, পরবর্তী হতে পারে। বন্ধুরা, নাম এন্ট্রি করে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। এই সেই বিখ্যাত নবরত্ন মন্দির, যেটা অনেকটা কান্তজিরের আদলে তৈরি করা হয়েছে এবং কান্তজিরকে অনুকরণ করেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থী আসে। এখন পর্যন্ত এটা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সরাসরি নেওয়া হয়নি। আশা করি অদূর ভবিষ্যতে খুব অল্প কিছুদিনের ভেতরেই ডাইরেক্ট এটা প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেওয়া হবে এবং তারপর থেকে এখানে টিকিটিং ব্যবস্থা করা হবে। মন্দিরে ঢুকতেই ইতিহাস সম্বলিত একটি ব্যানার রয়েছে। চাইলে যারা এখানে ঘুরতে আসেন তারা এখানকার ইতিহাস সম্বন্ধে টুকটাক জানতে পারবেন। কারুকার্য মণ্ডিত এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট ছিল। বর্তমানে এর অনেক অংশ মাটির নিচে নাকি দেবে গিয়েছে। স্থানীয়রা এমনই দাবি করে আসছে, কিন্তু এর সত্যতা কতটুকু সত্য সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটিও একসময় মন্দিরেরই অংশ ছিল। জনৈক রামনাথ ভাদুরী মুর্শিদ খাঁর আমলে এই নবরত্ন মন্দিরটি তৈরি করেছিল। এই মন্দিরের 9টি চূড়া ছিল এবং প্রতিটি চূড়াতেই ছিল পোড়ামাটির ফলক। যদিও বর্তমানে এই পোড়ামাটির ফলকগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটার 9টা স্তম্ভ ছিল, যার কারণে এটাকে নবরত্ন বলা হতো। এই চারপাশে 4টা, দোতলার চারপাশে 4টা এবং মাঝখানে একটা। এখন এগুলো না থাকার কারণে নবরত্ন মন্দিরের পুরাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনও ধ্বংসাবশেষ আকারে 4টি মিনার রয়েছে। আর উপরের 4টি মিনার এবং মাঝখানে একদম চূড়ায় যে মিনারটি রয়েছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বন্ধুরা, বাংলাদেশে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় নবরত্ন মন্দির। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাটি থেকে মোটামুটি 1-1.5 ফিট উঁচু একটা বেদির উপরে এই পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এখানেও কিন্তু কান্তজিরের মতোই টেরাকোটা ছিল। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগ যখন এই জায়গাটা সংস্কার করে, তখন এভাবে ইটের স্ট্রাকচার দিয়ে তৈরি করে এবং সেই টেরাকোটাগুলো হারিয়ে যায়। মন্দিরের এই সাইড দিয়ে ওঠার একটা সিঁড়ি রয়েছে। এখান দিয়ে আগে লোকজন উঠতো এবং বর্তমানেও যারা দর্শনার্থী আসেন তারা এই সিঁড়ি ব্যবহার করেই মন্দিরের উপরে ওঠেন। এবং এর চারপাশে যত কিছু দেখতে পাচ্ছেন, এর সবগুলোই পোড়ামাটির ফলক ছিল। বর্তমানে এগুলো কিছুই নেই, সবই নর্মাল বাংলাদেশি ইট দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো সবই কিন্তু পোড়ামাটির ফলক ছিল এক সময়। এবং এই মন্দিরের কোনো রকমের কোনো শিলালিপি না পাওয়ার কারণে এর ইতিহাস সম্বন্ধেও অতটা কিছু কিন্তু জানা যায় না। বর্তমানে আপনারা যে পোড়ামাটির ফলকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই একই ডাইসে তৈরি করা। এখানে কিন্তু কান্তজির মন্দিরের মতোই বিভিন্ন আকারের বিভিন্ন ছবি সম্বলিত পোড়ামাটির ফলক ছিল, কিন্তু সেগুলো কালের বিবর্তনে সবই হারিয়ে গিয়েছে। এই যে দেখেন, দেয়ালের গায়ে এখনো কিছু পোড়ামাটির ফলক রয়েছে জায়গায় জায়গায়, সব জায়গায় নেই অবশ্য, 2-1টা জায়গা খুঁজে খুঁজে পাওয়া যায়। খুব গভীরভাবে খুঁজতে হবে কোন জায়গায় রয়েছে। বন্ধুরা, এই মন্দিরটি মূলত ভাদুরী জমিদারের বাড়ি হিসাবে ছিল এবং ভাদুরী জমিদার এই বাড়িটি এখানে খাজানা উত্তোলনের জন্য তৈরি করেছিলেন। যেহেতু মন্দিরের কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই এটা নির্মাণ সাল নিয়ে যথেষ্ট পরিমাণের বিতর্ক রয়েছে। একদল ঐতিহাসিকের মতে 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে একজন স্থানীয় জমিদার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে। মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ হয়েছিল। একটা কিংবদন্তি অনুসারে এমনও জানা যায় যে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। একবার ভাদুরী তার বন্ধুকে রাজ্যের কর পরিশোধে সাহায্য করেছিল। তারই ফলস্বরূপ রাজা প্রাণনাথ দিনাজপুরের কান্তজির মন্দিরের আদলে সিরাজগঞ্জের এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসেন।
সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জের বাইরে বিভিন্ন অঞ্চল থেকে এখানে দর্শনার্থীরা এই বিখ্যাত মন্দিরটি দেখার জন্য আসেন। এখানে সবগুলো দরজাই মোটামুটি একই কারুকাজে তৈরি করা হয়েছে। যেহেতু প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সংস্কার করা হয়েছে, তাই মোটামুটি একই নকশা অনুকরণ করা হয়েছে। এবং এই জায়গাগুলো দেখেন পরবর্তীতে ইট দিয়ে সংরক্ষণ করা হয়েছে। মন্দিরের বারান্দার কারুকাজ অনেকটাই কান্তজির মন্দিরের মতো, এবং দেখেন এখনও কিছু নকশা করা রয়েছে যেগুলো সেই পুরনো আমলে করা হয়েছিল। বন্ধুরা, তাহলে চলুন আমরা একটু ভিতর দিয়ে ঘুরে আসি, দেখি ভিতরে কি কি রয়েছে। এই মন্দিরটি মোটামুটি 15.4 মিটার দৈর্ঘ্য এবং 13.25 মিটার উঁচু। শক্ত একটি মঞ্চের উপরে স্থাপিত মন্দিরটির মোট আয়তন 15 বর্গমিটার। মন্দিরের নিচতলায় দুটি বারান্দা বিশিষ্ট একটি গর্ভগৃহ রয়েছে। এর বারান্দার বাইরের দিকে 7টি এবং ভেতরের দিকে 5টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। পুরো মন্দিরটি ইট, চুন, সুরকি, মশলা দিয়ে নির্মাণ করা হয়েছিল। এবার তাহলে চলুন পুরো মন্দিরটির চারপাশ দিয়ে একবার দেখে নেওয়া যাক। পুরো মন্দিরটি একই নকশায় অলংকৃত করা হয়েছে। আপনারা যেদিক দিয়েই দেখবেন আপনাদের কাছে মনে হবে যেন এক দিক দিয়েই তাকিয়ে দেখছেন। এই মন্দিরটির নকশা পুরোপুরি কান্তজির মন্দিরের সাথে মিলে যায়, কিন্তু পার্থক্য হচ্ছে ওখানকার টেরাকোট্টাগুলো সবই অরিজিনাল, আর এখানে যেসব টেরাকোট্টা ব্যবহার করা হয়েছে এগুলো প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে পরবর্তীতে সংস্কারের মাধ্যমে করা হয়েছে। যদিও এগুলো সুন্দর, কিন্তু সেই আদি আমলের টেরাকোট্টের ধারে কাছেও নয়। কারণ ইতিহাস থেকে জানা যায় তখনকার সময় এক একটা টেরাকোট্টা নকশা করতে 15 দিন পর্যন্ত সময় লেগে যেত। এই কারণেই সৌন্দর্যের মাত্রাও অনেকটা অভূতপূর্ণ ছিল। একদম ভেতরের প্রকোষ্ঠে আলোক স্বল্পতার কারণে আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। ভেতরে কোনো আলোর ব্যবস্থাও নেই। যেমনটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে দুই দিকে দরজা রয়েছে, এবং একটা হচ্ছে বাম দিকে এবং একটা হচ্ছে পেছনের দিকে, কিন্তু সামনের দিক থেকে সরাসরি প্রবেশের কোনো দরজা নেই। আর এই পাশে একটা জানালার মতো কুলুঙ্গি রয়েছে। এই কুলুঙ্গিতে সম্ভবত প্রদীপ বা বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখা হতো। মন্দিরের এই অংশে দেখেন এখনো কিছু কারুকার্য সম্বলিত একটা গম্বুজ রয়েছে। আমরা এখন নবরত্ন মন্দিরের বারান্দার ভেতর দিয়ে হাঁটছি। খুবই চমৎকার সাজানো গোছানো পরিপাটি একটি মন্দির। দেখেন এই দিকেও একটি গম্বুজ রয়েছে। এভাবে চারপাশেই 4টা গম্বুজ বা মিনার ছিল, এবং ভেতরের দিকেও দোতলায় চারপাশে 4টা গম্বুজ বা মিনার ছিল, এবং একদম মাঝখানে ছিল একটি মিনার। সর্বমোট 9টি মিনারের কারণে এটাকে নবরত্ন বলা হতো। মন্দিরের দ্বিতীয় তলায় কোনো বারান্দা নেই। মন্দিরটির সামনে রয়েছে 2 একর জায়গা। এই জায়গায় রয়েছে আরও একটি ছোট শিব মন্দির এবং 2 চালা বিশিষ্ট একটি মন্দির, যেটি স্থানীয়ভাবে দোচালা মন্দির নামে পরিচিত। ছোট মন্দিরটিকে মুরা বলা হয়। এই মন্দিরে একটি শিব মূর্তি রয়েছে। মূল নবরত্ন মন্দির এবং দোচালা মন্দিরে কিন্তু কোনো প্রকারের দেবদেবীর মূর্তি নেই। শুধুমাত্র মুরি মন্দিরেই ছোট একটি শিব মূর্তি রয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়গণ প্রায়শই এসেই এই শিব মূর্তির পূজা অর্চনা করে থাকেন। স্থানীয় লোকজন এই মন্দিরে কখনোই কোনো পূজা অর্চনা হতে দেখেননি। সাধারণত এখানে আশেপাশে যারা হিন্দুরা থাকেন তারা কখনোই এই মন্দিরে পূজা অর্চনা করে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। তারা অর্থের অভাবে বাইরের দিকেই পূজা অর্চনা করে থাকেন। আশ্চর্যজনক হলেও সত্য, এই মন্দিরের নির্মাণকাল থেকেই এখানে কোনো রকমের কোনো পূজা অর্চনা হতে কেউই দেখেননি। এমনকি বর্তমানের স্থানীয় হিন্দুরাও পর্যাপ্ত অর্থের অভাবে এই মন্দিরে পূজা অর্চনা ছেড়ে দিয়েছেন। কারণ এত বড় একটা মন্দিরে পূজা অর্চনা পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণের অর্থের প্রয়োজন পড়ে। এখানে মন্দিরের কার্যক্রম পরিচালিত হয় এ ধরনের কোনো কার্যক্রমের অস্তিত্ব কখনোই খুঁজে পাওয়া যায়নি। মূলত খাজানা উঠানোর জন্যই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। অনেক ঐতিহাসিকগণই মনে করেন এই মন্দিরে কখনোই কোনো রকমের পূজা অর্চনা সংঘটিত হয়নি। তখনকার সময়ের জমিদার শুধুমাত্র খাজানা আদায় করার জন্যই এই চাকচিক্যমণ্ডিত মন্দিরটি তৈরি করেছিলেন, এবং তখনকার সময়ের প্রজারাও নিয়মিত এই মন্দিরে এসেই তাদের খাজানা প্রদান করতেন। আমরা এখন মন্দিরের অন্য অন্য সাইডে কি রয়েছে তা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। দেখেন মন্দিরের ঠিক ঢোকার শুরুতেই রয়েছে আর একটি ছোট মঠ, এবং এটিও চমৎকারভাবে কারুকাজ করা। বর্তমানে এগুলো ঠিক এভাবেই পড়ে রয়েছে, এবং দর্শনার্থীরা এখানে এসে সেলফি তোলেন, বিভিন্ন রকমের ছবি তোলেন। এটার সিঁড়ির কারুকার্য অত্যন্ত সুন্দর। এটার ভেতরে একটা শিবলিঙ্গ রাখা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটি দেখেই অনুমান করা যাচ্ছে এটি মূলত একটি শিব মন্দির ছিল। আর বাংলাদেশের যত মন্দির রয়েছে তার অধিকাংশ মন্দিরই কিন্তু শিব মন্দির। এই শিব মন্দিরটি
খুবই আকর্ষণীয় ভঙ্গিমায় তৈরি করা হয়েছে এবং এটি আগের অবয়বেই রেখে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা এই পাশে শিব মন্দিরটি দেখলাম, এই পাশে কিন্তু আরও কিছু গাছপালা রয়েছে এবং গাছপালার পরে আরও একটি মন্দির রয়েছে এবং এটার ভিতরে কি আছে তা আমরা এখন দেখব ভিতরে গিয়ে। এর আকৃতি অনেকটা জোর বাংলা মন্দিরের মতো। ভিতরে বর্তমানে কিছুই নেই, একটা গোডাউন হিসাবে রেখে দেওয়া হয়েছে। সম্ভবত আগে এখানে কোনো মূর্তি ছিল, তবে ভিতরে কিছু কুলুঙ্গি রয়েছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে কুলুঙ্গি রয়েছে, এই পাশে সম্ভবত একটা দরজা ছিল, এটা পরবর্তীতে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকেও কিছু কুলুঙ্গি রয়েছে এবং এই মন্দিরের বাইরের দিকেও বেশ কয়েকটা কুলুঙ্গি রয়েছে। এগুলো সবই মন্দিরের সৌন্দর্য বর্ধনের জন্য। এই কুলুঙ্গিগুলো মূলত প্রদীপ রাখার কাজে ব্যবহৃত হতো। এর ভেতরে ভেতরে বাতি রাখা হতো এবং সন্ধ্যার সময় এই বাতিগুলো জ্বলতো, যার কারণে মন্দিরগুলো সেই আদি আমলে আলোকিত হয়ে যেত। ভেতর থেকে আমরা যে দরজাটা দেখিয়েছি সেটা এভাবে বাইরে থেকে বন্ধ করা রয়েছে। এই দরজাটাও সুন্দরভাবে কারুকাজ করা ছিল। বর্তমানে এর অধিকাংশ অংশই নষ্ট হয়ে গিয়েছে। এই দোচালা মন্দিরের সাথে পাবনার জোর বাংলা মন্দিরের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়, যদিও ওটার মতো অতটা কারুকার্য মণ্ডিত নয়, তবে ছোট হিসাবেও এটা কিন্তু যথেষ্ট কারুকার্য মণ্ডিত। অন্যান্য বড় মন্দিরের নকশার মতো এই ছোট মন্দিরের নকশাও আমাকে সত্যিই পুলকিত করলো। এই মন্দিরটার এই পাশে আরও সুন্দর একটা দরজা রয়েছে কারুকাজ করা, কিন্তু এই দরজাটা পার্মানেন্টলি বন্ধ এবং সংস্কারের অভাবে খসে খসে পড়েছে। তবে এখনও যতটুকু রয়েছে তাও দেখতে অনেকটাই সুন্দর। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সংস্কারের অভাবে এখানে লাগানো যেসব সাইনবোর্ড রয়েছে সেগুলো একদমই জরাজীর্ণ অবস্থা। এগুলো একসময় বাংলাদেশের সম্পদ ছিল, কিন্তু বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সেরকমের কোনো সংস্কার বা সংরক্ষণ করা হয় না, যার কারণে এইগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় বর্তমানে পড়ে রয়েছে। আশা করি অদূর ভবিষ্যতে প্রত্নতত্ত্ব বিভাগ এই জায়গাগুলোর পুনঃসংস্করণ করবে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিবেন। কত বড় করবো? যাও যাও যাও। আসলে মডেল ভাগ্নেকে নিয়ে আসলে যেটা হয়, সে একটু টিকটক করবে, তাই তার একটা ছোট শর্ট সিনেমাটোগ্রাফি বানিয়ে দিতে বলল। তার অনুরোধে তাকে নিয়ে বানালাম একটা ছোট্ট টিকটক। তাহলে দেখুন তো কেমন হয়েছে। বন্ধুরা, সিরাজগঞ্জের হাতিকুমরুলের এই বিখ্যাত নবরত্ন মন্দিরটি দর্শন শেষে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।